মাটিতে পড়ে আছে পিহু, চেয়ারটা তার পায়ের উপর, পিহুর হাতে তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। সাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে, বুকের সাথে চেপে ধরে হাতের পালস চেক করে। না, সব ঠিক আছে। আতিয়া বেগমও খুব ভয় পেয়েছেন। তিনি এখনো বুঝে উঠতে পারছেন না পিহুর এমন কি কষ্ট লাগলো যে পিহু সুইসাইডের মতো ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদির খুব রাগ হলো তাকে এমন টেনশনে ফালানোর জন্যে। মনে হচ্ছিল তুলে এখনই এক আছাড় দিতে। যদি কোনো ভুল করে বসতো আজ। পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারত? আতিয়া বেগমের কথায় সাদির হুঁশ আসে। সাদি পিহুকে বিছানায় শুইয়ে দেয়। সবকিছু ঠিক আছে, গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর আসছে। সাদির এক মুহূর্ত পিহুকে রেখে যেতে ইচ্ছা করছে না, তবে ভিজে অবস্থায় থাকলে সেও জ্বরে পড়বে। সাদিয়া আতিয়া বেগমকে বসতে বলে ছুটে রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবারও পিহুর রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন সাদির এমন তাড়াহুড়োয়। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না, তার আজ হলো কি? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যেই জামা কাপড় পাল্টে চলে আসলো। তবে এখন এসব ভাবার সময় নেই, মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম সাদিকে কিছু বলতে যাবে তার আগে সাদি পিহুকে ডাকতে শুরু করলো। গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতে পিটপিট করে চোখ খুলল। সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখগুলো খুলে রাখতে পারছে না, জ্বালা করছে। পিহুকে চোখ খুলতে দেখে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন তার আগে সাদি আতিয়া বেগমকে বলে উঠল, আম্মু, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, জ্বর এসছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, ও এমন ভয়ানক কাজ কি জন্য করতে যাচ্ছিল? ও সুস্থ হোক, তখন শুনবো। এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। তুই এখানে বস, কোথাও যাস না আমি না আসা অবধি। আচ্ছা, যাও। আতিয়া বেগম চলে যেতে সাদি পিহুর পিটপিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখলো। তারপর পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহুর একটুও শক্তি নেই কথা বলার, জ্বর চলে এসেছে গায়ে প্রচুর। অল্পক্ষণে সাদিকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাদি সে পানির দিকে তাকায়, তারপর পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি আমিও দেখে যাবো সুইটহার্ট। সাদির কথায় জ্বর নিয়ে কেঁপে ওঠে পিহু। সাথে সাথে চোখ বুজে নেয়। খুব কান্না আসছে তার, তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলে, এর শাস্তি তোকে পেতেই হবে। হিসেবের খাতা তোলা রইল, সময় মতো হালখাতা করব। পিহু শুনলো তবে কোনো রেসপন্স করলো না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখছে। চাচি কি সাদির মতো তাকেও ভুল বুঝেছে? বুঝবেই বা না কেন, সে তো সেভাবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন ফ্যানে তোয়ালে বাঁধানোর একটা ফড়িং বসে থাকতে দেখে। পিহুর কষ্টের মাঝেও হাসি ফুটে ওঠে মুখে, কারণ সে ফড়িংয়ের পশ্চাৎদেশে সুতো বেঁধে নিজের ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু ব্যতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্য চেয়ার নিয়ে খাটের উপর রেখেছিল। তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাফ চেয়েছিল, তবে আল্লাহ হয়তো মাফ করেনি। তাই ফড়িংটা উড়ে যাওয়ার পিহু পা পিছলে নিচে পড়ে যায়। যদিও বিছানায় পড়েছিল, তবে তারপর চেয়ার নিয়ে আবারও নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এখন চিন্তিত। মামুনি জিজ্ঞাসা করলে সে কি উত্তর দেবে? এমনিতেই খুব কষ্ট পেয়েছেন, যাই বলুক না কেন পিহুর পিঠে আজ 2-1 ঘা বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে, চোখ বন্ধ করে দম আটকে আছে সে। তবে মনে মনে আফসোসও লাগছে ফড়িংটাকে না ধরতে পারার জন্যে। আর ওই ফড়িংয়ের জন্যে সাদিয়ার মামুনি ভাবছে সে মরে যেতে চেয়েছিল। হয়তো বাবাও জেনে গেছে, তিনিও হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু বাড়ির লোক কি বুঝলো না তাদের পিহু স্ট্রং? এমন কাজ সে করবে না, ফাও ফাও নিজের জীবনটা নষ্ট করবে না। পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে, যেটা পিহুর খুব পছন্দের। লেখাটা এমন, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবাসা দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আকলা ফাঁপা বাঁশ পুড়ে দাও। পিহুর মন খারাপ থাকলে লাইনটা পড়ে সাথে হাসি চলে আসে ঠোঁটে। এখনও তাই হলো। সাদি সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিহুর ঠোঁটে হাসি দেখে সাদির ভ্রু কুচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো, নাকি তাকে দেখতে বাজে দেখাচ্ছে? কি জানি হাসলো কেন তাহলে? সাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিতে উল্টাপাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়, নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুঝে এসব ভাবার মাঝে আতিয়া বেগম খাবার নিয়ে আসে। সাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগে আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা দিয়ে বলে, আমি এসে খাওয়াচ্ছি, তোর আব্বু টেবিলে বসে আছে, আমি খাবার দিয়ে আসি, রাখ এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে সাদি তাকিয়ে রইল এক দৃষ্টিতে।
আতিয়া বেগম চোখের আড়াল হতে সাদি খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসলো। পিহুকে উঠতে বললেও উঠে না, চিত হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ যাই হোক এই লোকের ডাকে সাড়া দেবে না। সাদি বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছে করে তার ডাকে সাড়া দিচ্ছে না। সাদির রাগ হলো। কেউ যখন ইচ্ছে করে ইগনোর করে তখন রাগ তো উঠবে। সাদি খাবারের প্লেট বেডসাইড টেবিলে রেখে পিহুকে আবারও ডাকলো উঠে বসার জন্যে, তবে পিহু উঠল না। সাদি পিহুকে উঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতে পিহু নড়ে চড়ে উঠে সরে যায়। সাদি এতে অপমান বোধ করে। একটা পিচ্চি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা সাদির ইগোতে লাগলো। সাদি একটানে পিহুকে বসিয়ে দেয়। পিহু সরে যেতে চায়, আবারও শুয়ে পড়তে চায়, তবে সাদি তার আগেই পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী সাদির কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্তই তুচ্ছ, তার উপর জ্বর। পিহুর পিঠ গিয়ে ঠেকে সাদির বুকে। সাদি পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে, তবে পিহু মুখ ফিরিয়ে নেয়। সাদি ধমক দিয়ে যখন কাজ হয় না তখন সাদি এক হাত দিয়ে পিহুর গাল চেপে ধরে হাঁ করিয়ে গালে খাবার পুড়ে দেয়। পিহু না চাইতেও গিলে নেয় চুপচাপ। পিহু খাচ্ছে, সাদিও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। সাদিও জোর করলো না, ওষুধ দিল, পিহুও খেয়ে নিল। সাদি টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু ওড়না দিয়ে মুখ মুছে শুয়ে পড়ে। সাদি পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশি অল্পতেই রেগে যায়, তবে সে কি করবে? অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। সাদি এ প্লেট নিয়ে নিচে চলে গেল। ডাইনিংয়ে কেউ নেই। আতিয়া বেগম মনে হয় ঘরে। সাদি সেই সুযোগে নিজের খাওয়া কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিলেন খাওয়াতে, তবে সাদি খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়েও বেশি খুশি হয়েছেন তিনি। যাক, তার রাগী ছেলেটা মেয়েটার প্রতি একটু মায়া হয়েছে। সাদি পিহুর মাথার কাছে বসে বসে মোবাইল স্ক্রলিং করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে, ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাঁপা কাঁপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কি যেন ভিড় করছে। সাদির কানে আবছা আবছা গেল। সাদি কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখলো জ্বরের কারণে ভুল বকছে। সাদি আস্তে করে পিহুর মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর। আমি আপনাকে ঘৃণা করি ডাক্তার সাহেব। আপনি আমারে খালি মারেন, আমি মরে যাব। আপনি কেন মারেন আমাকে? আমি মাফ করব না। বলে পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টায়। সাদি সেদিকে তাকিয়ে রয় বেশ কিছুক্ষণ, তারপর নিজে পিহুর দিকে ঝুঁকে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে ওঠে, তোর এই ছোট্ট হৃৎপিণ্ডে যদি নিজের নাম খোদাই করতে না পেরেছে তবে আমিও ডাক্তার সাদি চৌধুরী না, সুইটহার্ট। সময় চলে গেছে বিরতিহীন নদী স্রোতের মতো। সেকেন্ড ফুরিয়ে মিনিট, তারপর ঘন্টা, অবশেষে দিন। দিনের পর দিন মিলিয়ে সপ্তাহ পার হয়। কয়েক সপ্তাহ মিলিয়ে মাস। সকাল হয়, সূর্য উঠে, মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে, রাত হয়, বিশ্রাম নেই। দু চোখের পাতা মিলিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। সেদিনের পর কেটে গেছে 7 মাস। এই 7 মাসে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে চৌধুরী বাড়ির পরিবেশ, দুটো মানুষের জীবন। সামনের মাসে পিহুর বোর্ড এক্সাম শুরু। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছে সে, তবে মনের গভীরে বিষাক্ত ক্ষতে সেই দিনটার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে পিহুর। সেই দিনের কথা মনে পড়লে পিহুর চোখের পানি যেন বাধাহীন হয়ে যায়, চোখ দিয়ে টলমলিয়ে অশ্রু গড়ায়। দরজায় টোকা পড়তে পিহু ভাবনা থেকে বেরিয়ে আসে। পিহু ফিরতেই চোখ পড়ে জেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতক্ষণের ভাবনায় পিহুর চোখের কোণে পানি জমেছে। বাম হাতে তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে ওঠে, এ কি, দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। জেরিন হয়তো এই কথাটা শোনার জন্য দাঁড়িয়েছিল। জেরিন ভিতরে এসে পিহুর সামনাসামনি বিছানায় বসে। বিছানায় দুপাশে দুহাত রেখে হাতে ভর দিয়ে পিহুর উদ্দেশ্যে বলে, কি পিহু রানী, সারাদিন পড়িস নাকি? পিহু হালকা হেসে বলে, আরে ধুর, এই মাত্র পড়তে বসলাম আর তুই এলি। আচ্ছা ভাইয়া কই? কোন ভাইয়া? আমার পিহু রানীর একমাত্র জামাই, মানে আমার ভাইয়া, বুঝলা? পিহু জেরিনের কথায় কোনো রিয়াকশন না দিয়ে বলে, সেই সকালে বেরিয়েছে, এখনো খোঁজ নেই। ফোনটাও বাড়িতে ফেলে গেছে। মানে? আমাকে পড়তে বসতে বলে বেরিয়ে গেছে, আর বলল তুই আসবি, সন্ধ্যা অবধি থাকতে বলছে। ভাইয়া আমাকে ফোন করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে, এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহু রানী। জেরিনের কথায় পিহু স্মিত হাসে, তবে মনটা খুব খারাপ। জেরিনের বুঝতে একটু অসুবিধা হয় না, বুঝে যায় চঞ্চল পিহুর মন খারাপ। তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ? পিহু হাসলো যেন, তারপর বলল, যার মনটাকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে তার কি আবার মন খারাপ হয়?
পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হলো। আসলে মেয়েটার প্রচণ্ড কষ্ট, যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না। জেরিন পিহুকে উঠিয়ে বিছানায় নিজের পাশে এনে বসায়, তারপর নিজের বুকে জড়িয়ে নেয় নিজের কলিজার বান্ধবীকে। পিহু চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে জেরিন বলে ওঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে যা, আর কষ্ট পাইস না। তুই ভুলে যেতে বলছিস? কি ভুলবো আমি? মুহূর্তে পিহুর চোখ ভিজে যায়। আসলে কি সব ভুলে থাকা যায় নাকি ভোলা যায়? কিছু কিছু জিনিস খুব কাঁদায় মানুষকে। দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায়। ফ্ল্যাশব্যাক। পুরো 3 দিন পর জ্বর থেকে উঠেছে পিহু। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, চোখগুলো বসে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও যেন আগের চেয়ে শুকিয়ে গেছে। এই 3 দিন সাদি 1 ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি। অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে, কাজ মিটিয়ে চলে এসেছে। ডাক্তার এসে স্যালাইন দিয়েছিল, ওষুধও দিয়েছে। এই 3 দিনের পিহুর পাশে প্রায় সবসময় সাদি ছিল। সাদির এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিলেন আতিয়া বেগম, সাথে খুশিও হয়েছিলেন যে অন্তত মেয়েটাকে আর না যেন মার খেতে না হয়। পিহু ক্লান্ত দুর্বল শরীর নিয়ে রুম থেকে বের হয়। আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে সে, তবে কারা আসবে জানে না। সকাল থেকে আতিয়া বেগম রান্নায় ব্যস্ত। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবর দেখছেন টিভিতে। সকাল 9টায় তাজা খবর। সাদি নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে। এই 3 দিন 3 রাত তার চোখে ঘুম ছিল না। হুট করে পিহু নামক মেয়েটা তার হৃদয়ে সফট জোনে বাসা বেঁধে নিয়েছে। তবে সাদির রাগ কমেনি এখনো। পিহু কেন এত বড় কাজ করতে গিয়েছিল তার জবাবদিহিতা সে নিবেই, সাথে থাবড়ে ওর মুখের আকৃতি বদলে দেবে। বাইরে বৃষ্টি পড়ছে এখনো, তাই পরিবেশটা বেশ ঠান্ডা। সাদের ঘুম আরও গাঢ় হলো। কমফোর্টারটা মুখের উপর পর্যন্ত তুলে একপাশে ফিরে ঘুমিয়ে গেল আবারও। পিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। সুস্থ থাকলে যে সিঁড়ি পিহু 1 মিনিটে নামে, অসুস্থ অবস্থায় প্রায় 10 মিনিট লাগিয়ে দিয়েছে। পিহু ধীরে ধীরে সোফার কাছে গিয়ে থামে, তারপর ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, চাচু কেমন আছো? পিহুর কণ্ঠ শুনে এতক্ষণ সংবাদ দেখায় মগ্ন থাকা ইলিয়াস চৌধুরী ঘাট ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে উঠে আসতে চায়, তবে পায়ে এখনো জোর নেই তেমন। সামনের সপ্তাহে আবারও চেক আপ করতে যাবে। ইলিয়াস চৌধুরী ইশারা করে পিহুকে কাছে ডাকে। পিহু কাছে যেতেই কপালে চুমু খায় পিহুর, তারপর বুকে জড়িয়ে নেয়। মনে হচ্ছে কতদিন পর দেখছে মেয়েটাকে। আসলে এই 3 দিন মেয়েটাকে একবারের জন্য দেখতে পায়নি। সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার সাহস নেই তার। পিহু ইলিয়াস চৌধুরীর বুকে মাথা গুজে রাখে। ইলিয়াস চৌধুরী পিহুকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যাই হোক, চাচ্চু কাকে বললে? পিহু এমন কথার পিঠে কি উত্তর দিবে ভেবে পায় না, তাও আমতা আমতা করে মন খারাপ করে বলে, ভাইয়া তো বলছে চাচু আর চাচি বলে রাখতে, আমি কি করব? পিহুর কথা শুনে ইলিয়াস চৌধুরী মৃদু একটা ধমক দিয়ে বলে, যা শুনেছি এই পর্যন্ত আমি তোমার বাবাই আর ছিলাম, বাবাই আছি। আমি কি তোমাকে নিষেধ করেছি একবারও আমাকে বাবাই ডাকতে? পিহু মাথা নাড়িয়ে না বোধক বোঝায়। তখন ইলিয়াস চৌধুরী আতিয়া বেগমকে ডাক দেন। আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। তিনি হয়তো স্বামীর চিৎকার একটু ভয় পেয়েছেন, তাই তাড়াহুড়ো করে চলে এসেছে। ইলিয়াস চৌধুরীর পাশে পিহুকে বসে থাকতে দেখে খুশি হয়ে যায়। তারপর ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কিছু বলবা? ইলিয়াস চৌধুরী কিছু বলার আগে আতিয়া বেগম পিহুকে বলে ওঠে, এ কি মা, তুই কখন এলি? আয় খেয়ে নে। ইলিয়াস চৌধুরী হাসলেন। তার স্ত্রী আজও তার চোখের ভাষা বুঝেন বলে। আতিয়া বেগম এক প্রকার জোর করে নিয়ে গিয়ে পিহুকে খাবার টেবিলে বসিয়ে দেয়। বেগত্তা পিহুর খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে বসতে হয়। আতিয়া বেগম পিহুকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে। পরপর কয়েকবার পিহু উঠতে চাইলে তার আগে আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে বের হয়ে গেলেন দরজার কাছে। দরজা খুলতেই আতিয়া বেগমের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে ঈশান চৌধুরী। হ্যাঁ, আজ ঈশান এর আসার কথা ছিল। নিজের ভুল বুঝতে পেরে অনেক মাফ চেয়েছে আতিয়া বেগমের কাছে। পরে অনুমতি নিয়ে বউ সাথে এসেছে। হঠাৎ নিজের পা কারো জাপটে ধরা দেখে আতিয়া বেগম ভড়কে যান। তারপর দৃষ্টি পড়ে নিজের বড় ছেলের বউয়ের দিকে। দুজনেই পা ধরে বসে আছে। ঘটনাটা এমন মনে হচ্ছে তারা আগেই জানতো দরজা আতিয়া বেগম খুলবে আর সাথে সাথে তার পা ধরে মাপ চাইবে। বেশ কিছুক্ষণ পর আতিয়া বেগম অনেক বুঝিয়ে উঠে দাঁড় করিয়ে ঘরে নিয়ে আসেন। পিহু এক পলক তাকিয়ে নিজের খাবার খাওয়ায় ব্যস্ত। তার চিনতে অসুবিধা হয়নি, তবে কেন জানি ঘৃণা লাগছে। ইলিয়াস চৌধুরী অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। ঈশান ও তার বউ ইলিয়াস চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। মাফ চাইতে শুরু করলো তাদের কৃতকর্মের জন্যে। পিহু বসে বসে নাটক দেখছে। পিহুর মতে এ যে সে নাটক নয়, এ হলো বাস্তব নাটক। পিহুর ভাবনার মাঝে দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, এখন আবার কে এলো?
আতিয়া বেগমের কথা শেষ হতে না হতে আবারও কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম গিয়ে দরজা খুলতে দেখতে পায় অল্প বয়সী একটা ছেলে ফর্মাল পোশাকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আতিয়া বেগমকে দেখে ছেলেটা সম্মানের সাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কে? ঠিক চিনতে পারলাম না তো। সামনে ছেলেটি কিছু বলার আগে পেছন থেকে ঈশান বলে ওঠে, আম্মা, ও হলো ফারজুর ভাই, মানে আমার শালা ফাইজ। ঈশানের কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ায় আতিয়া বেগম। ফাইজ এগিয়ে এলো বাড়ির ভেতরে। হাতে থাকা শপিং ব্যাগ আর মিষ্টির ব্যাগগুলো আতিয়া বেগমের হাতে দিয়ে ফাইজ এগিয়ে যায় সোফার দিকে। আতিয়া বেগম সবাইকে বসতে বলে রান্নাঘরে ছুটে গেলেন নাস্তা নিতে। এদিকে ঈশান গল্প করছে ইলিয়াস চৌধুরীর সাথে। সন্তান যতই খারাপ হোক, বাবা মায়ের কাছে একবার পা ধরে মাফ চাইলে কোনো বাবা মাই ক্ষমা না করে থাকতে পারে না। পিহু মাত্রই খাবার শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণ পিহুকে কেউ খেয়াল না করলেও এখন ফাইজ আর ঈশানের চোখে পড়ে গেল। ফাইজ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার সামনে একটা অচেনা মেয়ে, তবে তার মতোই পরীর মতো লাগছে মেয়েটাকে। পিহুর দিকে তাকিয়ে ঈশান উচ্চস্বরে বলে উঠল, আরে পিউ নাকি? ঈশানের কথা শুনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় পিহু। চোখাচোখি হয়ে যায় ফাইজের সাথে। পিহু চোখ নামিয়ে নেয়। তখন ইলিয়াস চৌধুরী পিহুকে ডেকে উঠে তার কাছে যেতে বলে। পিহুর অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথায় ভালো করে কাপড় দিয়ে এগিয়ে যায় সোফার দিকে। এদিকে আতিয়া বেগমও নাস্তার প্লেট নিয়ে এসেছেন। পিহু সোফার কাছে যেতেই ইলিয়াস চৌধুরী তার পাশে বসতে ইশারা করে। পিহু চুপচাপ মাথা নিচু করে বসে পড়ে। পিহুকে বসতে দেখে ঈশান বলে ওঠে, আমাদের তো দেখছি ভুলেই গেছিস, একবারও কথা বললি না। তো থাক, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ। পিহুর ছোট্ট কথা মোটেও আশা করেনি ঈশান, কারণ ছোট থেকে সব থেকে বেশি ফ্রি ছিল ঈশানের সাথে পিহু। আর পিহুকে ঈশানও নিজের ছোট বোনের মতোই ভালোবাসতো। ফাইজের চোখ এখনও পিহুতে আটকে আছে। পিহুর উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল না, একদম তার মনের মতোই। ফাইজের চোখকেও ধরতে না পারলেও ঈশান ঠিকই বুঝেছে। যদিও ঈশান এসব নিয়ে কথা বলতে বাড়িতে আসেনি, তার আসার কারণ ভিন্ন। আতিয়া বেগম সবাইকে নাস্তা দিল টেবিলে। তার আগে ফ্রেশ হতে পাঠালো জোর করে। আতিয়া বেগমের কথায় পিহুকে ফারজুকে নিয়ে নিজের রুমে যেতে হলো। ফারজু রুমে এসে বিছানায় বসে পড়লো। এতে পিহুর কোনো ভ্রুক্ষেপ হলো না। ফারজু পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারছো পিহু? জি। মুখে ছোট করে উত্তর দিলেও পিহু মনে মনে বলল, না চেনার কি আছে? নাটক। ঈশান ভাইয়ের বউ হয়ে এসেছেন, এখন আপনার এই না চেনার কি? বলত নাকি আমি? পিহুর ভাবনার মাঝে ফারজু বলে ওঠে, তো পিহু কোন ক্লাসে পড়ছো এখন? ইন্টার সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা। জি। আমার কথায় কি তুমি বিরক্ত হচ্ছ? না, বলেন কি বলবেন? আচ্ছা শোনো। জি বলেন। আচ্ছা শুনছি সাদি নাকি দেশে আসছে, তবে এখন কোথায়? বাড়িতেই আছে। কেন? না এমনি। আর কিছু না বলে ফারজু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফারজু যেতেই পিহু মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, না এমনি। নাকি এক্সের জন্য পড়ান পড়ছে? বুঝি বুঝি, যত সব নাটকবাজ মানুষেরা। পিহু জানে না কেন তাদের সহ্য করতে পারছে না, তবে এটা জানে সেদিন ঈশানরা চলে যাওয়ার সময় যখন ইলিয়াস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছিল, তখন একবারের জন্য তারা পিছু ফিরে তাকায়নি। আর সেটার সূত্র ধরে পিহুর তাদের কথা অসহ্যকর লাগছে। ফারজু ফ্রেশ হয়ে বের হলে পিহু তাকে নিয়ে আবার নিচে চলে গেল নাস্তার জন্যে। আতিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। আতিয়া বেগমের আদেশ, বাড়ির বৌমা এতদিন পর এসেছে, একটু খেয়াল রাখ। পিহু বাধ্য মেয়ের মতো ক্লান্ত শরীর নিয়ে সব মেনে চলছে। সবার খাওয়া শেষ হতে ঈশানরা তাদের আগে সেই রুমের দিকে চলে গেল। এতদিন তালাবদ্ধ থাকলেও আজ আতিয়া বেগম বেশ গুছিয়েছেন। আর ফাইজ এই দোতলার ডান দিকে রুমটা দেওয়া হলো, মাঝে সাদির রুম আর শেষে পিহুর রুম। পিহুর আজ সবকিছুই বিরক্ত লাগছে, আতিয়া বেগমকেও বিরক্ত লাগছে। এই যে আতিয়া বেগম এখন হাতে কফি ট্রে দিয়ে বলে উঠল সবাইকে দিয়ে আসতে। পিহু সবাইকে দিলেও ফাইজকে দিতে দ্বিধাবোধ হচ্ছে, বেশ ভয়ও কাজ করছে। সাদি যদি জানে সে কোনো ছেলের সামনে গেছে তাহলে আবার রিয়েক্ট করবে। তবুও ভয়কে দূরে ঠেলে দিয়ে সাদির রুমে ঠেলা দিল। না, দরজা ভেতর থেকে বন্ধ। পিহু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাইজের রুমের সামনে এসে দরজায় নক করতেই ফাইজ দরজা দিল। দরজা খুলে ফাইজ দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ও পিহু, আসো আসো, ভেতরে আসো। পিহু টেরা চোখে ফাইজের দিকে এক পলক তাকিয়ে ভেতরে গেল। বেডসাইড টেবিলের উপর কফির কাপটা রেখে বলে উঠল, মামুনি পাঠিয়েছে। কি? কফি। বলেই পিহু চলে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই ফাইজ বলে ওঠে, আচ্ছা পিহু, একটা কথা শোনো। সহসা পিহুর পা থমকে গেল। এখন যদি প্রশ্নের উত্তর না দেয় তবে অভদ্রতামি হবে, তাই সম্মানের খাতিরেই বলে উঠল,
জি, কিছু বলবেন ভাইয়া? ফাইজ কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে ভেসে এলো আতিয়া বেগমের ডাক। পিহুকে ডাকছেন তিনি। পিহু আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে গেল ঘর থেকে। নিচে এসে রান্নাঘরের সামনে দাঁড়াতেই আতিয়া বেগম করুণ কণ্ঠে বলে উঠল, তোরে এত কাজে বলছি, কিছু মনে করিস না মা। না মামুনি, কি মনে করব? তুমি বলো কি করতে হবে? আতিয়া বেগম করুণ কণ্ঠে বলল, চাঁদি বলেছিল সকাল 10টার সময় ডেকে দিতে, তার নাকি জরুরি হসপিটালে যেতে হবে, কিন্তু আমি তো ভুলে গেছিলাম। 10টার কাঁটা পেরিয়েছে কখন। এখন কি হবে মামুনি? এক কাজ কর না মা, কি কাজ মামুনি? আমি কফি দিচ্ছি, তুই একটু ওরে ডেকে দিয়ে আয়। আমি গেলে রাগ করবে, তার উপর রান্না চুলোয়। আর তুই অসুস্থ, তোকে কিছু বলবে না, যা না মা। পিহু আর কিছু বলতে পারল না। আতিয়া বেগমের করুণ কণ্ঠ শুনে বেগত্তা সকাল সকাল সাদির হাতের চর খাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ির উপরে উঠতে থাকলো। জেরিনের ধাক্কায় পিহু কল্পনা থেকে ফিরে আসে। এই পিহু রানী, কি ভাবছিস? কই, কি ভাবছি? এই যে এক দৃষ্টিতে তাকিয়েছিলি, চোখের পলকও পড়ছিল না। এবার পিহু একটু নড়ে চড়ে বসলো, ঠোঁটে জোর করে হাসি টেনে এনে বলল, তুই ভুল দেখেছিস। এখন বল কি খাবি? কিছু না, তুই বস এখানে। তোরে বলতে বলছি না কি খাবি, আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা বল, চা নাকি কফি? জেরিন মুখে হাত দিয়ে বেশি খানিকক্ষণ ভেবে বলল। পিহু উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে টেরা চোখে জেরিনের দিকে তাকালো। জেরিন পিহুর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো বোকার মতো। পিহু জেরিনের দিকে তাকিয়ে বলল, হয়েছে হয়েছে, তোর এই গুণগান শুনতে শুনতে আমি অভ্যস্ত। এত মিশা কথা কইতে নাই দোস্ত। তুই দোলনায় গিয়ে বস, আমি আসছি। আমি আবার কখন মিথ্যা বললাম? জেরিনের কথার উত্তর না দিয়ে পিহু চলে গেল রান্নাঘরে চা নিতে। 10 মিনিটের মাথায় চা আর বিস্কুট নিয়ে এলো। বারান্দায় গিয়ে জেরিনের পাশে বসে আবার গল্পে জুড়ে দিল। বারান্দাটা বেশ বড়, এক পাশে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে, আর অন্য পাশে একটা দোলনা। দুজন বসে বিকেলে পড়ন্ত বিকাল উপভোগ করার মতো। জেরিন চা চুমুক দিয়ে পিহুকে বলে উঠল, যাই বলিস, ভাইয়ার পছন্দ কিন্তু সেই। বাড়িটা এক দেখায় আমারও পছন্দ হয়েছে। হুম। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? এবার পিহু জেরিনের দিকে তাকায়। দুজনের চোখের মনি শান্ত। পিহু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি? তুই কি আদি ও ভাইয়ার সাথে ভালো আছিস? পিহু কোনো জবাব দেয় না। জেরিন যা বুঝার বুঝে নেয়। পিহুর চোখের পানি টলমল করছে। আসলে সে কি ভালো আছে? না, সে মোটেও ভালো নেই। অতীত তাকে কষ্টে আগ্নেয়গিরিতে পুড়াচ্ছে। জেরিন কথার প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, কোনো খোঁজ পাওয়া গেছে? না। জেরিন আর কিছু বলে না। সে বুঝতে পেরেছে পিহুর নয়ন থেকে এবার বাধাহীনভাবে ঝরবে বাড়িধারা। তাই সে পিহুর মাথাটা নিজের কাঁধে নেয়, তারপর চা খাওয়ায় মনোযোগ দেয়। পিহুর মনে পড়তে থাকে সেদিনের কথা। আবারও সত্যি বুকের ভিতরে কেমন শূন্যতা অনুভব করছে সে। পিহু আবারও ডুব দিল সেই অতীতে। ঈশানের ফিরে আসাটা সব থেকে বেশি রাগিয়ে দিয়েছে সাদিকে। তবুও নিজের বাবার খুশি দেখে মুখ ফুটে কিছু বলেনি। বলেনি, একটা কথাও বলেনি। ফারজু অনেকবার সাদির সাথে কথা বলতে চেয়েছে, তবে সাদি সবসময় ইগনোর করে গিয়েছে। ঈশানকেও শুধুমাত্র ভালো আছে কিনা সেটাই জিজ্ঞাসা করেছে, বাকি আর কোনো শব্দ করেনি। সাদি ঘুম থেকে উঠে বাড়িতে তাদের আগমন দেখে মেজাজ বিগড়ে গিয়েছিল। যে সন্তান বাবাকে মৃত্যুসজ্জায় ফেলে রেখে চলে যায়, দ্বিতীয়বার পিছু ফিরে তাকায় না, সে সন্তানকে মাফ করতে নেই। সেজন্য সাদি সকালে খায়নি, নিচেও নামেনি। পিহুর দেওয়া 1 কাপ কফি খেয়েছে। এর মাঝে ফারজু তার রুমে চারিপাশে অনেকবার ঘুরে গিয়েছে। সাদি শেষ পর্যন্ত ঘরের দরজা আটকিয়ে দিয়েছে ভেতর থেকে। বিশাল দেয়াল ঘড়ির সময় অনুযায়ী এখন দুপুর 12টা বেজে 11 মিনিট। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে বসেছে সকলে। সাদি কারোর দিকে না তাকিয়ে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। সকলে খাওয়ার মাঝে 2-1টা কথা বললেও কথা নেই সাদির মুখে। আতিয়া বেগম জানেন তার ছেলের রাগ সম্পর্কে, তবে তিনি এসব নিয়ে মাথা ঘামালেন না। সাদির প্লেটে ভাত দিয়ে মাংস নামিয়ে দিলেন। পিহুও খাচ্ছে একাধারে, আর মাঝে মাঝে আতিয়া বেগমের সাথে কিছু কিছু কথা বলছে। সবাই খাওয়ায় ব্যস্ত থাকলেও ফাইজ ব্যস্ত পিহুকে দেখার তাড়নায়। খাবার চিবানোর বাহানায় চোরা চোখে অগোছালো পিহুকে দেখছে সে। কালো চুড়িদার, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথার ওড়না পড়ে গেছে, ছোট্ট চুলগুলো সামনে এসে বিরক্ত করছে। পিহু খাওয়ায় ফাইজের খুব ইচ্ছে করছে পিহুর ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিতে, কানের পাশে একটা গোলাপ গুজে দিতে। হুট করে মেয়েটাকে কেমন যেন ভালো লেগে গেল ফাইজের। দেখতে পিচি পিচি লাগলেও তার মনে জায়গা করে নিয়েছে মেয়েটি। ফাইজের চোরা চোখ পিহুর দিকে বারবার তাকানো কেউ খেয়াল না করলেও সাদির চোখটা খেয়াল করছে, বেশ ভালোভাবে পরখ করছে।
প্রথমে কিছু মনে না করলেও পরক্ষণে পিহুর দিকে তাকিয়ে সাদি যখন দেখলো পিহুর মাথার কাপড় নেই, তখন সাদির রাগ উঠে গেল মাথায়। ওড়না সরে যাওয়ার কারণে সাদির চোখ পিহুর গলার কাছে কালো কুচকুচে তিলটার উপর পড়ল। এটা ছিল হয়তো কাটা ঘায়ে নুনের ছিটার মতো। সাদি মাখা ভাতে পানির গ্লাস উপুর করে দিয়ে হাত ধুয়ে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে মনে হচ্ছে ফাইজের চোখ দুটো তুলে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে। সাদিকে এমন না খেয়ে খাবারে পানি ঢেলে উঠতে দেখে আতিয়া বেগম এগিয়ে এসে উৎকণ্ঠা হয়ে বললেন, এ কি খেলি না কেন? পানি ঢেলে দিলি যে। খাওয়া শেষ আম্মু? কথাটা বলে সাদি চলে যাওয়া ধরলো। আতিয়া বেগম বুঝলেন না কি হয়েছে হঠাৎ, তবে এটা বুঝলেন সাদির মেজাজ অনেক গরম, তাই আর বেশি নাড়লেন না। কথায় আছে ধোয়া উঠা ছাই কাটলে হুট করে বিশালভাবে আগুন জ্বলে ওঠে। আতিয়া বেগম সাদির মতিগতি দেখে বুঝলো ঠিক তেমনই কিছু হবে। সাদি কিছু দূর যেতেই কানে এলো ফাইজের গলা। ফাইজ ধীর অথচ শান্ত কণ্ঠে পিহুর উদ্দেশ্যে বলল, পিহু, পানির গ্লাসটা একটু এগিয়ে দাও তো। পিহু খাওয়া থামিয়ে কপাল কুঁচকে তাকালো ফাইজের দিকে। তারপর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হাত নিয়ে ফাইজের হাতে দিতে সাদি উল্টো দিকে ঘুরে রাগী কণ্ঠে আতিয়া বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, জাস্ট 5 মিনিটের মাঝে ওই স্টুপিডকে আমার রুমে পাঠাবা। আবার যদি না আসে ওর কপালে শুনে রাখবে আজ। সাদি আর এক মুহূর্ত দেরি না করে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল। মাথায় রক্ত উঠে গেছে তার। সাদির চলে যাওয়ার দিকে বাড়ির সকলে হা করে তাকিয়ে আছে। কেউ কিছু না বুঝলেও আতিয়া বেগম ও পিহু বুঝেছে কোনো না কোনো কারণ তো আছে। সাদির কথা শুনতেই পিহুর খাওয়া থেমে গেছে গলা দিয়ে, আর খাবার নামছে না। কোনো মতে পানি দিয়ে জোর করে গিলে নিল গালের খাবারটুকু। পিহুর কলিজা শুকিয়ে গেছে। সে শিওর জানে আজ আবার চর খাবে। কার মুখ দেখে উঠেছিল কে জানে। তার উপর সে আবার সাদির কোন পাকা ধানে মই দিল। পিহু চেয়ার থেকে উঠে দাঁড়াতে ইলিয়াস চৌধুরী পিহুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ইউ মামনি, খাবার থুয়ে কোথায় যাচ্ছ? পিহু জবাব দিতে পারল না, মাথা নিচু করে রইল। হঠাৎ পিহুর খেয়াল হলো তার মাথার কাপড় পড়ে গেছে, চুলগুলো উঠছে। পিহুকে চুপ থাকতে দেখে ইলিয়াস চৌধুরী আবারও বলে উঠলেন, মামনি, খাওয়া শেষ করো, তারপরে উঠবা। এখানে আমি আছি, ওর কোনো কিছু বলার সাহস নেই। ইলিয়াস চৌধুরীর কথায় ঈশানও সুর মিলিয়ে বলল, পিহু, তুই কি সাদিকের চাকর যে সাদি বলেছে আর তুই ভয় পেয়ে উঠে যাচ্ছিস? পিহু কিছু বলার সাহস পেল না, বুক ধুকপুক করছে তার। আতিয়া বেগমও কিছু বললেন না। আসলে তো মেয়েটা কি ওর চাকর নাকি যে ওর কথা শুনবে? কথায় কথায় মেয়েটার উপর হাত তুলে। আতিয়া বেগমের ইশারায় পিহু আবারও খেতে বসলো, তবে তার খাওয়া হলো না, গলা দিয়ে খাবার নামছে না। সাদির ধমকে ফাইজও ভড়কে গিয়েছিল, তবে পরক্ষণে রাগও হলো পিহুকে ওভাবে ধমক দেওয়ার জন্য। এটাও বুঝলো পিহু সাদির বোন, এক কথায় কাজিন সিস্টার, একই বাড়িতে থাকে, এটা স্বাভাবিক বকা ঝকা। তবে ফাইজ তো এখানে মাত্র 1 সপ্তাহ থাকবে, তারপর তারা সবাই কানাডা চলে যাবে। সেখানে ফাইজ নিজের ক্যারিয়ার তৈরি করবে, কিন্তু তার আগে পিহুকে তার চাই। ফাইজের লালসা ভরা চোখ ঈশানও খেয়াল করলো, তবে কিছু বলল না। এসবে সে অভ্যস্ত। নতুন মেয়ে দেখলে ফাইজ পাগল হয়ে যায়, আর সেখানে পিহু তো সুন্দরী বালিকা। ফাইজ কি ঠিক থাকবে? যদিও ফারজু নিজের ভাই বা স্বামীর সম্পর্কে সব জানে না, তবে এটুকু বিশ্বাস তার মনে প্রাণে তার স্বামী আর ভাই সব দিক দিয়েই বেস্ট। সবাই এক এক করে খাবার টেবিল থেকে উঠে গেল। ফাইজ টেবিলে বসে এখনো প্লেটে হাত ঘোরানো পিহুর দিকে হাসলো। তারপর ঈশানকে ইশারা করলো। ঈশান ফাইজের ইশারা পেয়ে ফারজুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে নিজে চলল ফাইজের রুমের দিকে। রুমে ঢুকে ফাইজ ভিতর থেকে দরজা ছিটকিনি লাগিয়ে লক করে দিল দরজা। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ওষুধ খাইয়ে রুমে শুয়ে রেখে সে পিহুর পাশে চেয়ারে বসলেন। সকাল থেকে হাসি হাসি থাকা মুখটা মলিন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পিহু ভয়ে শেষ। আতিয়া বেগম পিহুর ঘাড়ে হাত দিতেই পিহু লাফিয়ে উঠল সহসা। আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম পিহুকে হাত ধুয়ে উপরে যেতে বললেন। সাদির রুমে আপাতত না যেতে বললেন, পরে যদি ডাকে তখন তিনিও যাবেন সাথে। আতিয়া বেগমের কথায় পিহু কিছুটা ভরসা পেল, তবে মনের এক কোণে ভয় রয়ে গেল। পিহু বেসিন থেকে হাত ধুয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তারপর ধীরে ধীরে পা ফেলে সাদির রুম পার করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে পিছু ফিরতে পিহু ভূত দেখার মতো চমকে দরজার সাথে সেটে গেল। রক্তচক্ষু নিয়ে বুকে 2 হাত গুজে তার দিকে তাকিয়ে আছে সাদি। মাথার চুলগুলো এলোমেলো, মাথার শিরাগুলো ফুলে উঠেছে কনে কনে। পিহু শুকনো ঢোক গিলল। সে জানে তার কপালে দুঃখ আছে। আজ অতি বিপদের সময় চোখের পানিও বেইমানি করে।
পিহুর এখন খুব কাঁদতে ইচ্ছা করছে, তবে কাঁদতে গেলেও চোখ দিয়ে পানি পড়ছে না। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। সাদি বুকে হাত গুজে রেখে এই সরু চোখে পা থেকে মাথা পর্যন্ত পরক করলো পিহুর। তারপর পিহুর ভীতু মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার দিকে তাকা, কিছু বলবো না। পিহু চোখ পিটপিট করে খুলল। সেটা জানে সাদি এক কথার মানুষ, আর তার কথার দাম সে রাখে। পিহু চোখ পিটপিট করে খুলতে সাদি বলে উঠল, আমি জানি আমার উপরে তোর রাগ আছে বা ভয় কাজ করে। তার প্রধান কারণ আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। না পেরে তোকে একটা দুটো চড় থাপ্পড় দিই, আর দিব না, জীবনেও না। কিন্তু আমার একটা শর্ত আছে। পিহু বেশ অবাক হলো। জন্মের পর এবার প্রথম হয়তো সাদিকে এত ঠান্ডা মেজাজে কথা বলতে দেখেছে সে। তবে সে বুঝলো ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে। পিহু মাথা নিচু করেই বলল, কি শর্ত? অতি সামান্য শর্ত। প্রথমত একটা সেলফি তুলতে চাই, আর দ্বিতীয়ত তুই এই কাগজে সিগনেচার করবি। বলে সাদি একটা কাগজ এগিয়ে দেয়। পিহু সেদিকে তাকায়, বুঝতে পারে না কিসের কাগজ, তাই আবারও জিজ্ঞাসা করে ওঠে, এটা কিসের কাগজ আর কিসের সিগনেচার? এটা দলিল, আর এতে লেখা আমি বা তুই কেউ কারোর লাইফে কোনো সমস্যা করব না, আর আমি তোকে কখনো মারব না। ও আচ্ছা। এখন বল, কি করবি? মার খাবি না সিগনেচার করবি? পিহু আর কিছু ভাবলো না। মনে মনে খুশি হলো, এমন কিছুই চেয়েছে সে। সাদি তার জীবনে মাথা না ঘামাক, তাহলে সে নাবিলের সাথে ভালো থাকবে। তবে সেলফি তোলা না নিয়ে কেমন একটা লাগলো। তবুও সাদির হাতের ভয়ঙ্কর মার খাওয়ার হাত থেকে বাঁচতে প্রথমে দুজনে একটা সেলফি তুললো। সেলফি তোলা শেষে সাদি ক্যামেরায় ভিডিও চালু করে দিল। পিহু কিছু না ভেবে কাগজে স্বাক্ষর করে দিল। সিগনেচার করা শেষ হতে সাদি ঠোঁটে শয়তানি হেসে নিজেও স্বাক্ষর করলো। তারপর কাগজ আর মোবাইল পকেটে পুরে দাঁড়াতে পিহু কপাল কুঁচকে বলে উঠল। সাদির দিকে তাকিয়ে পিহু কপাল কুঁচকে বলে উঠল, আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি হাসছেন কেন? পিহুর কথায় সাদি নিজের ঠোঁট চেপে রাখা হাসি লুকিয়ে ফেলল। নিমিষে গম্ভীর হয়ে গেল আবার। তারপর গম্ভীর কণ্ঠে বলল, চোখের ডাক্তার না আমি, হার্টের ডাক্তার। নয়তো তোর ভুলভাল দেখা আমি ঠিক করে দিলাম, স্টুপিড। সাদির কথায় পিহুর সন্দেহ কাটলো না। তবে এটা শিওর যে সাদি তাকে আর মারবে না, যেহেতু কাগজ কলমে চুক্তি করে নিয়েছে। তবে প্রশ্ন হলো, ছবি আর ভিডিও কেন করলো? প্রমাণ রাখার জন্যে। আচ্ছা, প্রমাণ যদি রাখার হয় সেটা পিহু রাখবে, সাদি কেন রাখলো? পিহু আবারও কপাল কুঁচকে সাদির দিকে তাকালো। সাদিও তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। পিহু তাকাতে চোখাচোখি হয়ে গেল দুজনার। পিহু চোখ সরিয়ে নেয়, সাথে সাথে পিহু সাদির দিকে না তাকিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে? মানে? একটা কথা জিজ্ঞেস করা হয়ে গেছে। আচ্ছা, দুটো প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে। ধুর। পিহুর রাগ উঠল। সিরিয়াস সময়ে মানুষ এভাবে মজা নেয় নাকি? পিহুর রাগ দেখে সাদি মনে মনে হাসলো। পিহুর রাগ উঠল। সিরিয়াস সময়ে মানুষ এভাবে মজা নেয় নাকি? পিহুর রাগ দেখে সাদি মনে মনে হাসলো। এতদিন মেয়েটাকে ভালো করে দেখেনি সে, তবে জ্বর থাকাকালীন 3 দিনে মেয়েটাকে খুব করে দেখেছে। পিহু রাগী কণ্ঠে সাদির দিকে তাকিয়ে বলে উঠল, রাগাবেন না। আমি রাগলাম কখন? আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি ওই ছবি তুললেন কেন? কোন ছবি? সেলফি। সাদি বোধহয় বুঝছিল পিহু এই প্রশ্নটা করবে। উত্তরও তার কাছে প্রস্তুত ছিল, তবে কেন জানি বলতে ইচ্ছা হলো না। মেয়েটাকে আরও একটু রাগাতে ইচ্ছে হলো তার। যদিও এই আচরণ তার সঙ্গে যায় না, তবে তার মন তো মানছে নারাজ। ছোট্ট পিহুর সাথে বাচ্চামি করতে ইচ্ছা হচ্ছে তারও, রাগাতে ইচ্ছে হচ্ছে বেশ। সাদি বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমার রুমে যাচ্ছি, 10 মিনিটের মাঝে আমার রুমে কফি নিয়ে আসবে। মানে? চোখের সাথে কানের ডাক্তারও দেখিয়ে নেব, সমস্যা নেই, কফি নিয়ে আয়। পিহুর রাগ উঠল বেশ। কথায় কথায় অপমান সহ্য করা যাচ্ছে না। পিহু রাগী কণ্ঠে বলে উঠল, পারবো না। কি বললি? না মানে, মাত্রই তো দুপুরের খাবার খেলেন, আর এখন কফি খাবেন? খাওয়ার রুটিন হয়তো তোর কাছ থেকে শেখা লাগবে না। ঘড়ির টাইম ধরে 10 মিনিট, তার মধ্যে আমার রুমে কফি সহ তোকে চাই। আমাকে চাই মানে? সাদি প্রসঙ্গ বদলাতে কঠিন কণ্ঠে বলে ওঠে, এক চড় দিব, স্টুপিড। যা বলেছি তাই কর। মাত্র কিন্তু চুক্তিতে সিগনেচার করেছি, আপনি আর আমাকে মারবেন না। সাদিয়া নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, তবে প্রকাশও করল না। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রুষ্ট কণ্ঠে বলল, চুক্তিপত্রের সময় রাত 12টায় শুরু হবে, আর একটা কথা বলে ঠাঠিয়ে তোর কাল লাল করে দেব। পিহু বুঝলো যে ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। ফাও ফাও পাগল নেড়ে মার খাওয়ার দরকার নেই। ওর চেয়ে ভালো
বেছে শুনে অন্তত আমার রুম থেকে বের হোক, তারপর আমি রুমে ঢুকে রাত 12টার আগে আর বোম ফেললেও বের হব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে উঠল। টাইম শুরু হয়ে গেছে। যাচ্ছি তো আজও। পিহু মনে মনে সাদিকে উদ্ধার করে দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। রাগ হলো তার। সে বেশ ভালোই বুঝেছে সাদি ইচ্ছা করে রাগাচ্ছে তাকে। রাগাক না, রাত 12টার পর থেকে তারও দিন শুরু হবে। সেও নাবিলের সাথে ঘুরতে ঘুরতে তাকে রাগাবে। নিজের মনে একা একা বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। পিহুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে বুকে হাত গুজে সাদি বিড়বিড় করে বলে উঠল। বড্ড বোকা তুই সুইটহার্ট। আমার কথাগুলো কি সুন্দর করে বিশ্বাস করে নিলি? তবে সরি রে, এই প্রথম কোনো মিথ্যা আশ্বাস দিলাম তোকে। তবে এই মিথ্যার জন্য যদি তোকে নিজের করে পাওয়া যায়, তবে আমি সাদি বারবার বলতে চাই। ফাইজ বিছানায় বসে পা তুলাচ্ছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ঈশানের সাথে কথা কাটাকাটি হচ্ছে তার। এক পর্যায়ে ঈশান বলে ফেলল। তুই জানিস আমরা কিছুদিনের মধ্যেই চলে যাব। তার আগেই আমার সব সম্পত্তি ভাগ নিয়ে যাব। তো ভাই, তোমরা তোমাদের সম্পত্তি না নাও আমার কি? তুই বোঝার চেষ্টা কর একটু। কি বুঝবো? আমরা যে কাজ করতে এসেছি সে কাজ হয়ে যাক, তারপর তোর কাজ তুই মিটাস। আমার ভালো লাগছে না। বিয়ে তো করবি না, তাহলে অপেক্ষা কর আমার সবকিছু মিটে যাস। তারপর মনে সুখে একদিনের জন্য উপভোগ করিস, পরের দিন দেশ ছাড়বো। ফাইজ ঈশানের দিকে টেরা চোখে তাকিয়ে বলল। সত্যি বলছো? 3 সত্যি। কতদিন লাগবে? এই তো কালকেই বলবো। আর না মানতে চাইলে? ফোর্স করবো? বলেই ঈশান হাসলো। ঈশানের সাথে ফাইজও হাসলো। ফাইজ জানে ঈশানের মাথায় সকল ধরনের খারাপ বুদ্ধি ভরা। ঈশান দুবাইতে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার সকল সম্পত্তির ভাগ নিয়ে যাবে। এক চুল পরিমাণ ছেড়ে দেওয়ার মন মানসিকতা তার নেই। ফাইজের বিয়ে ঠিক হয়েছে দুবাইয়ের একটা মেয়ের সাথে, সেখানে স্থানীয়, সেজন্য তারা এবার সেখানেই থাকবে। তবে আজ পিহুকে দেখে ফাইজের ছোট্ট আবদার করে বসেছে, তবে এখন তা পূরণ করা অসম্ভব, কারণ এখন পিহুর কোনো ক্ষতি হলে তাদের সবাইকে জেলে যেতে হবে। ওর চেয়ে ভালো যাওয়ার আগে ফাইজের ইচ্ছাটা পূরণ করবে, আর যদি পারে নিজেও। তাদের এই নোংরা মন মানসিকতা চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকলো, বাইরের একটা মানুষও জানতে পারলো না। একটা নিষ্পাপ ফুলকে নষ্ট করার কত নির্মম খারাপ কথা ভেবেছে। নিজের আপন বোনের মতো মেয়েটাকে নোংরা নজরে দেখেছে। বাইরে পিচ্ছি পিহু খুনাক করে বুঝতে পারলো না ঘরের ভেতর দুজনের জঘন্য ইচ্ছার কথা। পিহু কফি সাদির হাতে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রীতিমতো ভয়ে কাঁপছে সে। যেই ভয়টা করেছিল সেটাই হলো। সাদি কফির কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে ঝাঁঝালো গলায় বলে উঠল। তোর মন সবসময় কই থাকে? কমন সেন্স আছে তোর মাঝে? পিহু মাথা নিচু করে রইল। তার বলার মতো কিছুই নেই, বলার ভাষাও নেই। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে। তোর কতবার বলেছে অচেনা বাইরের মানুষের সামনে মুখ ঢেকে রাখবি, আর তুই কি করলি? পুরো চুল খুলে দেখিয়ে বেড়াচ্ছিস। ভুল করে পড়ে গেছিল। পিহুর এই ছোট্ট কথা এতক্ষণ রাগ কন্ট্রোল করে থাকা সাদি নিমিষে প্রচণ্ড রেগে গিয়ে পিহুর গাল চেপে ধরে। পিহু ব্যথায় আর্তনাদ করে উঠে, চোখ দিয়ে পানি চলে আসে। পিহুর মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে সাদির হাত ভিতরে ঢুকে যাবে। সাদি তেজি গলায় বলে ওঠে। ভুল করে পড়ে গেল তো তুই তুলিসনি কেন? মানুষকে দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে, নাকি ওরও তোর পছন্দ হয়েছে? কোনটা? পিহু সাদির হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, খুব যন্ত্রণা করছে তার মুখে। সাদি এক পলক সেদিকে তাকিয়ে ছেড়ে দেয় পিহুকে। সাথে সাথে পিহুও দ্বিগুণ তেজে বলে ওঠে। তো আমার যা ইচ্ছা আমি তাই করব, ইচ্ছে হলে শরীর দেখিয়ে বেড়াবো, আপনি বলার কে? এবার সাদির বেশ রাগ হয়। মুখে মুখে তর্ক তার কোনো কালই পছন্দ না। তার উপর একে তো সে খেয়াল করেছে ছেলেটার খারাপ দৃষ্টি। ইচ্ছে করে পিহুর হাত ছোঁয়ার জন্য পানির গ্লাস চাওয়া, খেতে খেতে পিহুর গলার দিকে বারবার তাকানো। ফাইজের প্রত্যেকটা পদক্ষেপ পিহুর প্রতি সাদি খেয়াল করেছে। আর এই মেয়ে বলে কিনা দেখিয়ে বেড়াবে, আর তার কি? সাদি রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিহুর গালে চর বসিয়ে দেয়। এত জোরে লাগে যে পিহু ছিটকে মাটিতে পড়ে যায়। সাদি রাগে হাঁটু মুড়ে বসে পিহুর মুখ উঁচু করে ধরে বলে ওঠে। খুব বেশি বার বেড়েছিস তুই। খুব জানতে ইচ্ছা করছে আমি বলার কে, তাই না? আমি তোর রোজকার মতো আজকেও পিহুর মন খারাপ। এই মন খারাপ যেন পিহুর নিত্যদিনের। কোনো না কোনো কারণে তার মন খারাপ হবে। প্রচণ্ড অভিমানে চুপচাপ এক কোণে বসে থাকবে। আর এই অভিমান, রাগ, মন খারাপ ভাঙাতে হবে সাদির। হয়তো সাদির মন ভালো করে দেবে বলে পিহুর এত মন খারাপ হয়। আজকেও পিহুর মন খারাপের কারণ ছিল না, তবে সাদির আসতে লেট হওয়ায় মনটা অন্ধকারে ছেয়ে গেছে তার। পিহুর চোখ বেয়ে পানি পড়ল।
ফর্সা মেয়েটার চোখ মুখ লালচে হয়ে গেছে। সোফার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে পিহু। ঘড়ির কাঁটায় রাত 8:19। সাদির আসার কথা ছিল 7টায়। ঘন্টা পার হয়ে গেলেও সাদির আসার কোনো খোঁজ নেই। ফোনটা রিসিভ করছে না সে। পিহু পাশ থেকে ফোনটা হাতড়ে নিয়ে আবারও ডায়াল করলো সাদির নাম্বারে। এদিকে সাদি বেশ তাড়াহুড়া করে হসপিটাল থেকে বেরিয়েছে। প্রচণ্ড বর্ষা, তার উপর রাস্তায় জ্যাম। এতে সাদি বেশ বিরক্ত। এটাও জানে বাড়িতে ফিরলে তার ছোট্ট বউয়ের অভিমান ভাঙাতে হবে। জ্যাম ছাড়ালে সাদি গাড়ি দাঁড় করায় একটা ফুলের দোকানের সামনে। পিহুর 15 বারের বেশি কল উঠে আছে। সাদি একটা এমার্জেন্সি অপারেশনে থাকার কারণে ফোন কেবিনে রেখে গিয়েছিল, আর বেরিয়ে দেখে 8টা বেজে গেছে। সেজন্য তাড়াহুড়ো করেই বেরিয়েছে সে। সাদির ফোনটা আবারও বেজে ওঠে। পকেট থেকে বের করতে চোখ আটকে যায় পিহুর ছবির দিকে। সাদি কল ধরার আগেই কেটে যায়। সাদি আর কল ব্যাক করে না। সে জানে এখন কল দিল আর কথা বলবে না, বাড়িতে গিয়ে রাগ ভাঙাতে হবে তার। সাদি একগুচ্ছ গোলাপ আর একটা বেলি ফুলের গাজরা কিনে আবারও গাড়িতে উঠে বসলো। 20 মিনিটের মাঝেই 4তলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো তার গাড়ি। দারোয়ান গেট খুলে দিলে সাদি গাড়ি নিয়ে সোজা পার্কিংয়ে চলে যায়। এই বাড়ির 4তলার ফ্ল্যাটটা সাদি কিনেছে শুধু তার আর পিহুর জন্যে। পিহুকে একটা সুন্দর জীবন দেওয়া। সাদি কলিং বেল চাপে কয়েকবার। সাদি হাসে। আবারও কলিং বেল চাপতে গেলে দরজা খুলে যায়। সাদি এর ভিতরে ঢুকে যায়। পিহু একবারও সাদির দিকে তাকায় না। মাথা নিচু করে আবারও সোফায় গিয়ে বসে সে। সাদি বেশ বুঝতে পারছে আজ অভিমানটা একটু বেশি করেছে তার বউ। সাদি চাপা হেসে আফসোসের সুরে বলে ওঠে, কেউ আমার চুলগুলো আজ মুছে দিল না। বাইরের প্রচণ্ড বৃষ্টিতে ভিজে এখন আমার জ্বর হবে। তারপর সাদি আর কিছু বলার আগে পিহু ঘর থেকে টাওয়েল এনে মাথা মুছতে শুরু করে। যদিও সাদির মাথা মুছতে বেশ বেগ পেতে হচ্ছে তার। সাদি হাসে, কারণ সে জানে তার অসুস্থতার কথা বললে পিহু গলে যায়, আর এটাই পিহুর দুর্বলতা। সাদি পিহুর কোমর জড়িয়ে ধরে, সাথে সাথে পিহুর হাত থেমে যায়। সাদি পিহুকে নিজের কাছে টেনে মিশিয়ে নেয় নিজের সাথে। পিহুর মাথা এসে ঠেকেছে সাদির বুকে। পিহু ছোটাছুটি করতে শুরু করে ছাড়ার জন্যে। তখন সাদি আলতো করে টেবিল থেকে এক গাজরাটা তুলে পিহুর এক হাতে বেঁধে দেয়। তারপর চোখ ছোট করে বলে ওঠে, পিহু রানী, তুমি প্লিজ মাফ করে দাও। তুমি তো জানো হসপিটালে পেশেন্ট আসলে তাদের ছেড়ে বাড়ি ফিরে যায় না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। পিহুর প্রচুর কান্না পায়। কথায় আছে মানুষ বিশ্বস্ত জায়গায় বেশি আবেগপ্রবণ হয়ে যায়। পিহু আস্তে করে বলে ওঠে, আপনি কথা বলবেন না আমার সাথে। আপনি কোনোদিনও সময় মতো আসেন না। আমার বুঝি ভয় করে না একা এ বাড়িতে? পিহুর কথায় সাদি হাসে, তারপর ঠোঁটে দুষ্টু হেসে বলে, তাহলে চলো নতুন অতিথি আনার ব্যবস্থা করি। ছি, নির্লজ্জ লোক, কি বলেন এসব? বউ শোনো না। কি হলো বলেন, আপনি কে আমার? সাদি চুপ করে গেল। গলা দিয়ে আর কথা বের হলো না। হয়তো কণ্ঠনালী চাচ্ছে না কিছু বলতে। সাদিকে চুপ থাকতে দেখে পিহু আবারও বলে ওঠে, কি হলো বলুন, আপনি কে আমার? কি হলো বলছেন না কেন? কি বা বলবেন, চাচা তো ভাই হন শুধু, আর কিছুই না। আমার বিষয় আপনার মাথা না ঘামালেও চলবে। পিহু কথাটা বলেই উঠে দাঁড়ায়। সাদি স্থির চোখে পিহুকে দেখে সে নিজে উঠে দাঁড়ায়। পিহুর কথাগুলো কেমন যেন লাগলো তার কাছে। সাদির স্থির মুখশ্রীর দিকে পিহু একবার দেখে উল্টো ঘুরে গটগট পায়ে সাদির ঘর থেকে বেরিয়ে যায়। পিহুর চোখ লাল। আজ তারও রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাদির সকল কথাগুলো অমান্য করতে। তবে পিহু জানে এতে আতিয়া বেগম ও কষ্ট পাবেন। পিহু নিজের ঘরে চলে যায় সোজা। পিহু চলে যেতে পাশে থাকা দেয়ালে সজোরে ঘুষি বসায় সাদি। চোখগুলো গাঢ় লাল বর্ণ ধারণ করে। সাদি ফুঁসতে ফুঁসতে দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে। ইচ্ছে করে মেয়েটা তার কাছে মার খায়। সে তার কথা রাখতে পারল না। সে তো বলেছিল পিহু সিগনেচার করার পর আর তার গায়ে হাত তুলবে না। তবুও কেন মারল তাকে? সাদি পরপর আরও দুটো ঘুষি বসায় দেয়ালে। হাত কেটে রক্ত পড়তে শুরু করে। তবে সাদির মধ্যে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। তার মনে শুধু এটুকুই হচ্ছে যে সে তার কথা রাখতে পারেনি। তবে যে হাত দিয়ে পিহুকে কষ্ট দিয়েছে সেই হাতকেও সে কষ্ট দিল। ইতিমধ্যে ঘরের মেঝেতে টপ টপ রক্ত পড়ছে। সাদি মেঝেতে পড়তে থাকা রক্ত আর নিজের কাটা হাতের দিকে এক পলক তাকিয়ে জোরে একটা শয়তানি হাসি দিয়ে ওঠে। চার দেয়ালের হাসির ধ্বনি ধাক্কা খেয়ে আবারও সাদির কানে এসে লাগে। সাদির রক্তমাখা হাতে একটা চুমু খেয়ে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। হুট করে খুব হাসি পাচ্ছে তার। সময় চলে যায় স্রোতের মতো। ঈশানরা এই বাড়িতে এসেছে আজ 4 দিন হয়ে গেল। বাড়ির ভিতরের পরিবেশ যেন প্রতিদিন আরও গুমোট ভাব ধরছে। এমন একটা ভাব ধরছে যেন খোলা নীল আকাশ হঠাৎ বিষাক্ত কালো মেঘে ছেয়ে গেছে। ঈশান বাড়িতে আছে বলে সাদি খুব একটা বাড়িতে আসে না। সবসময় প্রায় হসপিটালেই থাকে। তবে মন পড়ে থাকে বাড়িতে সবার অজান্তে ছোট্ট পিহুর কাছে। উকিলের কাছ থেকে সকল কাগজপত্র রেডি করে নিয়েছে সে। নিজের বন্ধুদের দিয়ে প্রধান সাক্ষীর স্বাক্ষরগুলো করিয়েছে।
সাদি কখনো ভাবেনি পরিবারের অজান্তে সিদ্ধান্ত ছাড়াই, এমনকি যাকে জীবনসঙ্গী করলো তার অজান্তে তাকে বিয়ে করে সহধর্মিণী করে নিয়েছে। সাদি জানে না কেন এত তাড়াহুড়ো করলো, তবে সাদি এটা জানে একটা মেয়ের ইজ্জত মেয়েটার কাছ থেকে সবচেয়ে দামি, আর সেটা সে মেয়েটার কাছ থেকে নিয়েছে। এখন কিভাবে মেয়েটাকে ছুঁড়ে ফেলবে? যদিও ভুল ছিল, সবার চোখে ক্ষমার যোগ্য হলেও সাদির নিজের বিবেকের কাছে এই ভুলের ক্ষমা নেই। আর এই ভুল শুধরানোর একটাই উপায়, মেয়েটাকে বউ হিসেবে স্বীকৃতি দেওয়া। সাদি এটাও জানে যে বাড়ির মানুষ পিহুর অন্য জায়গায় বিয়ে ঠিক করবে, আর পিহু কখনো সাদিকে হঠাৎ এভাবে স্বামী হিসেবে তাদের বিয়ে মানবে না। তবুও সাদি কাগজে কলমে পিহুকে নিজের বউ করে রেখেছে, যেন পিহু আর যাই হোক অন্য কারণ না হয়। সাদি বাড়িতে একজন কাজের লোক রেখেছে, যদিও তার আসল কাজ পিহু কখন কি করছে সেটার আপডেট দেওয়া। কারণ ফাইজের আচরণ সাদির কাছে কখনো সুবিধার লাগেনি। সকাল সকাল প্রতিদিনের মতো সাদি চলে যেতে ঈশান আবারও শুরু করেছে নতুন নাটক। এতদিন যদিও জায়গা জমি নিয়েই ছিল, তবে আজ উদ্দেশ্য ভিন্ন। কিছুক্ষণ আগেই তারা ঘর থেকে আলোচনা করে এসেছে, যদিও এই কথা ফারজু একচুলও জানে না। আর ফারজুকে পিহুর সাথে ছাদে পাঠিয়ে আলোচনা করতে বসেছে। সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী, চোখ মুখ গম্ভীর। সে জানে ঈশান আবারও জায়গা জমি নিয়ে কথা বলবে, ঢাকার বাইরে প্রপার্টি সব চাই তার। তবে ইলিয়াস চৌধুরী কখনোই রাজি হয়নি, আর হবেও না। যদিও ইলিয়াস চৌধুরী চালাক মন ঈশানের উদ্দেশ্য বুঝেছে, সেজন্য মোটেও রাজি না সে। যেহেতু ঈশানরা বিদেশে চলে যাবে, সেহেতু টাকা নিয়ে আবারও চলে যাওয়ার ধান্দা। তাকে আবারও একা করে ফেলে যাওয়ার ইচ্ছা। শুধুমাত্র আতিয়া বেগম কষ্ট পাবেন বলে তিনি চুপ আছেন। নয়তো ছেলের এখানে আসার আসল উদ্দেশ্য জানার পরপরই বাড়ি থেকে বের করে দিতেন তিনি। ইলিয়াস চৌধুরীকে চুপ থাকতে দেখে ঈশান বলে ওঠে, বাবা, তোমার সাথে কিছু বলার ছিল। আমার কিচ্ছু শোনার ইচ্ছে নেই। আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি শুনতে চাচ্ছি না। ইলিয়াস চৌধুরী কথা শেষ করতে না করতে ঈশানের পাশে দাঁড়িয়ে থাকা আতিয়া বেগম শান্ত হয়ে ইলিয়াস চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, আহা শোনো না, ছেলেটা কি বলতে চায়। আর আমরা এত জমি জমা রেখে কি করব? ওর বাঘেরটা ওকে দিয়ে দিলেই তাও হয়। আমরা যখন থাকবো না তখন তো এমনিতেই পাবে। তুমি চুপ করো। আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি, এটাই শেষ। ঈশান জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। ফাইজের রাগে শরীরে রক্ত টকবক করে ফুটছে। ঈশান বোধহয় লক্ষ্য করলো ফাইজের রাগ। শেষ শেষ উপায় এটা। এত কষ্ট করে নাটক করে খালি হাতে ফিরতে চায় না সে। ঈশান গলা ঝেড়ে ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, আমি জমি জায়গা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর এও বাবা, আমি জমি জায়গা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর ওগুলো বলার জন্য সরি, আমাকে মাফ করে দাও। আর আমি আজ অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি। ইলিয়াস চৌধুরী সন্দিহান চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান আগেই আতিয়া বেগমকে বলে রাজি করিয়েছেন, যেন সফলতার এক ধাপ এগিয়ে গেল তার। আতিয়া বেগম প্রথমে অবাক হলেও ফাইজের ব্যবহার আচরণে সে মুগ্ধ হয়েছে, আর পিহুর সাথে বেশ মানাবেও তাকে। ইলিয়াস চৌধুরী নিজের গম্ভীরতা বজায় রেখে বলে উঠল, আবার কি বলবা? আসলে বাবা, আমি ফাইজ আর পিহুর বিয়ে সম্বন্ধ করতে যাচ্ছি। দুজনকে বেশ মানাবে। ঈশানের কথায় যেন আকাশ থেকে পড়লেন ইলিয়াস চৌধুরী। চোখ বড় বড় হয়ে অবাক হয়ে বলে উঠল, কি? হ্যাঁ বাবা, আসলে ফাইজ পিহুকে পছন্দ করছে। আর ফাইজও খুব ভালো ছেলে। তুমি তো জানোই আমরা বিদেশে চলে যাচ্ছি। আর আমি চাচ্ছি পিহুকে ফাইজের সাথে বিয়ে দিয়ে বিদেশে নিয়ে যেতে। পরে আবার বাংলাদেশে আসবো কিছু বছর পর। প্রথমে মন একটু ঘুরলেও বিদেশের কথা শুনে ইলিয়াস চৌধুরী আর ভাবে না মোটেও পিহুকে কোল ছাড়া করবেন না, আশেপাশে বিয়ে দিবেন। নয়তো নিজের ছোট ভাইয়ের সম্বল তার কাছে সারা জীবন পড়ে থাক। একটা তো ইন্ডিয়ার বুকে আছে, বছর সালেও যোগাযোগ খুব একটা করা হয় না বললেই চলে। আবার পিহুকেও দেশের বাইরে কোনোদিনও না। এদিকে ইলিয়াস চৌধুরীর ভাবনা দেখে ঈশান আর ফাইজ মনে মনে হাসে। ঈশান জানে ফাইজের কোনো খারাপ রেকর্ড নেই, সবকিছুই করে খুব নিখুঁতভাবে। আর এই কয়দিন তো পুরো মাটির পুতুল হয়ে আছে ফাইজ, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। ইলিয়াস চৌধুরীও রাজি হবেন এতে। ইলিয়াস চৌধুরী আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি পিউকে দেশের বাইরে বিয়ে দেব না, সাথে ওকে এখন বিয়ে দেব না, কোনোভাবেই না। কিন্তু বাবা, ইশারার আর কিছু বলতে যাবে, তার কথার মাঝে আতিয়া বেগম এগিয়ে আসে ইলিয়াস চৌধুরীর পাশে। নমনীয় কণ্ঠে বলে, মেয়ে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে, রাজি হয়ে যাও। ফাইজ ছেলেটাও বেশ ভালো। আর বিদেশ তো কি হয়েছে, প্রতিদিনই কথা হবে আমাদের। আমি একবার বলেছি, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আমি বিয়ে দিব না তো দিব না, শেষ। আর একটা কথা হবে না এই বিষয়ে।
কথাগুলো বেশ জোরেই বলে ইলিয়াস চৌধুরী। আতিয়া বেগম কেঁপে ওঠে। স্বামীর এমন জোরে কথা বলা অনেকদিন শোনেননি তিনি। ঈশান রেগে উঠে দাঁড়ায়, সাথে ফাইজও কিছু না বলে সোজা হাঁটা লাগায় ঘরের দিকে। কত আশা ছিল তাদের পিহুকে ফাইজের বউ বানাবে। এদিকে জমি জমা না পেলেও দুবাই গিয়ে পিহুকে চড়া দামে বিক্রি করে ফাইজকে নির্ধারিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। সমস্ত ইচ্ছে পানি ঢেলে দিল ইলিয়াস চৌধুরী। ঈশান ঘরে যাওয়ার পর ফাইজও ঘরে ঢুকতে যায়, তবে ঢোকার আগে ঘরের প্রবেশ দরজায় একটা লাথি মেরে বিড়বিড় করে বলে ওঠে, মিস্টার ইলিয়াস চৌধুরী, পিহুকে আমি নিব। আপনার বউয়ের কথা অনুযায়ী সকল সম্পত্তি নিব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে জানি আমি। বলেই হেসে ওঠে ফাইজ। সময় ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলে যাচ্ছে। আজ ঈশানরা চলে যাবে। ফাইজের রাগ প্রচুর ঈশানের উপর, যেহেতু কোনোভাবে ঈশান পিহুকে তার কাছে এনে দিতে পারেনি। যদিও বলেছিল যাওয়ার আগের দিন দিবে, তবুও দেয়নি। ঈশানও ভিতরে ভিতরে রাগে পড়ছে, তবে প্রকাশ করতে পারছে না। একমাত্র ফারজু, যে কিনা হেসে হেসে বেড়াচ্ছে। আতিয়া বেগমকে এই 7 দিনে আপন করে নিয়েছে বেশ, তাই তো সকাল সকাল এক ঝুল কেঁদেছে দুজনে। পিহুর চোখেও পানি ফারজুর জন্য। ঈশানের উপর রাগ থাকলেও ফারজুর মুগ্ধ আচরণের কারণে পিহুর মনে জায়গা করে নিতে পেরেছে সে। বাইরে গাড়ি এসে দাঁড়ায় বেশ কিছুক্ষণ আগেই। যেহেতু সাদির এসবে ইন্টারেস্ট নেই, তাই সে আজ বিছানা ছেড়ে উঠে নাই। ভেবেছে ঈশানরা চলে যাওয়ার পরই বিছানা ছাড়বে, সকাল সকাল ওদের মুখ দেখবে না। সাদি এখনো জানে না ঈশানের এখানে আসার আসল রহস্য কি, তবে এটা সে বুঝেছে কোনো কারণ ছাড়া ঈশান চৌধুরী কিছু করছে না। ফারজু ও ফাইজ একে একে গাড়িতে সব লাগেজ তুলতে শুরু করে। সব শেষ করে গাড়িতে উঠে বসে তারা। ঈশানও বিদায় নেয় সবার থেকে। শেষ মুহূর্তে পিহু আর সামনে আসে না। ঈশান ভিতরে এসে ইলিয়াস চৌধুরীকে জড়িয়ে ধরে। ইলিয়াস চৌধুরীও ছেলেকে আবেগে বুকে টেনে নেয়। তখন ঈশান কান্নার মাঝেও শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে কিছু একটা বলে ইলিয়াস চৌধুরীর কানের কাছে। কথাটা বলে ঈশান পা বাড়ায় বাইরে গাড়ির দিকে। এদিকে ইলিয়াস চৌধুরী যেন নিশ্চুপ হয়ে গেছে ঈশানের কথা শুনে। কি বলে গেল ছেলেটা, মাথার উপর দিয়ে গেল যেন। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজে পিহুর ধ্যান ফিরে আসে। কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে আসে। পিহুর চোখের কোণে নোনা জল চিকচিক করছে, হয়তো কোনো বাধার কারণে গড়িয়ে পড়েনি। পরপর কয়েকবার কলিং বেল বেজে চলেছে। পিহু বিরক্ত হলো বেশ। বিছানা থেকে নেমে মাথার ওড়না উঠিয়ে দিল। বারান্দার দিকে এক পলক তাকিয়ে দেখলো শহরে আধার নেমেছে। ব্যস্তময় শহর আরও ব্যস্ত হয়ে গেছে এই রাতে। পিহু ধীরে ধীরে হেঁটে চলল সদর দরজার দিকে। পিহু দরজা খুলতে চোখে পড়ে নিরস মুখে দাঁড়িয়ে থাকা সাদির দিকে। চোখের নিচে কালো হয়ে গেছে, ফর্সা মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়েছে, দাড়িগুলো বড় হয়েছে, চুলগুলো এলোমেলো। কেমন যেন পাগল পাগল লাগে পিহুর কাছে এই সাদিকে। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে মানুষটা। সবসময় টাইম মেনটেন করা মানুষটাও আজ কেমন অগোছালো হয়ে গেছে। ঠিকমতো খায় না, হয়তো ঘুমায়ও না, কোনোদিন নেশায় আসক্ত হয়ে যায়। পিহুকেও বুঝতে দেয় না, তবুও পিহুর অষ্টাদশী মন সব বুঝে যায়। পিহু দরজা থেকে সরে দাঁড়াতেই সাদি ঘরের ভিতর প্রবেশ করে। সাদির হাতে বেলি ফুলের গাজরা। সাদি ডাইনিং টেবিলের উপর গাজরাটা রেখে সোজা নিজের রুমে চলে গেল। মুখ দিয়ে কোনো কথাও বলল না, চোখ তুলেও তাকালো না পিহুর দিকে। পিহু দরজা বন্ধ করে এগিয়ে আসে টেবিলের দিকে। সেখান থেকে ফুলের গাজরাটা নিয়ে খুব সুনিপুণভাবে আটকায় নিজের খোপায়। এটা তার নিত্যদিনের কাজ। যদিও প্রথম প্রথম ইচ্ছে হতো না, শুকিয়ে যেত, তবে পছন্দের ফুল চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখতে কি আদৌ কোনো মেয়ের ভালো লাগতো? আর সে জানে সে পড়ুক আর না পড়ুক, যেদিন থেকে সাদি শুনেছে বেলি ফুলের গাছটা তার পড়তে ভালো লাগে সেদিন থেকে আনে। তবে এখনকার সাদিকে পিহুর একটুও পছন্দ না। আগের সাদিটাই তার কাছে ভালো ছিল, অন্তত রোজ ঝগড়া হতো। সাদি নিজের রুমে গিয়ে বিছানায় ঠাস করে বসে পড়ে, চোখগুলো লাল তার। আজও ড্রিঙ্ক করেছে সে, বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে তার। এ ব্যথা কাউকে বলে বুঝাতে পারবে না সে। সেই সুন্দর জীবনটাকে সাদি আজ খুব মনে পড়ছে। তবে আজ খালি হাহাকারি ফিরে আসছে। সাদি আর বসে না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় না। এই অ্যালকোহলও তাকে সাময়িক শান্তি দিতে পারে না। সাদি টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে হল রুমে আসে। পুরো হল রুমে এক পলক তাকিয়ে দেখলো রান্নাঘরে আলো জ্বলছে, তাহলে সেখানেই পিহু। সাদি গিয়ে ডাইনিং টেবিলে বসে। সে জানে সে না খেলে মেয়েটাও আজ আর খাবে না। হুট করে মেয়েটার চেঞ্জ হতে শুরু করেছে। আসলে কি চেঞ্জ হচ্ছে নাকি এটা তার মতিভ্রম? পিহু রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সাদির সামনে রাখে। তার নিজেও খেতে বসে, কোনো কথা না বলে। ইচ্ছাও হয় না মাঝে মাঝে। সব ঠিক থাকলে হয়তো এই জীবন থেকে কবেই মুক্তি পেত সে। পিহু সারাদিনই মন খারাপ থাকার কারণে এখন খাবার ইচ্ছে নেই, তবুও খাচ্ছে। কারণ জানে সে না খেলে সাদি খাবে না। আর মামুনিও সবসময় সাদিকে খাওয়াতো। পিহু সাদির উপরে রাগ থাকলেও কেন জানি তার সবসময় আসে না। সে জানে সাদি না খেয়ে তেমন থাকতে পারে না, তাই তো খায়। খাবার টেবিলে কেউ কোনো কথা বলে না, মনে হচ্ছে দুটো কাঠের পুতুল, যে যার মতো খাওয়া শেষ করে। সাদি প্লেট হাত ধুতে ধুতে পিহুর উদ্দেশ্যে বলে ওঠে,
পিহু? পিহু একটু চমকায়। পুরো 20 ঘন্টারও বেশি সময় পর তার নামটা পরিচিত একটা কণ্ঠে শুনল সে। সাথে সাথেই পিহু বলে ওঠে, জি। কাল কলেজে অ্যাডমিট দিবে, জেনে আসবে। সকালে ওর সাথে চলে যাস। কিন্তু টাকা আমার মানিব্যাগে আছে, কত লাগবে জানি না, নিয়ে যাস। বেডসের টেবিলের উপর থাকবে। আপনি কোথায় যাবেন? পিহুর কথায় সাদি একটু থামে। মাথার উত্তাল রক্তের শিরাগুলো দপদপ করছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, কাল শনিবার, আমার হসপিটালে কাল ডিউটি নেই, একটু ঘুমাবো। ডাকার প্রয়োজন নেই, বাইরে থেকে লক করে যাস। পিহুকে আর কিছু বলতে না দিয়ে সাদি উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। সাদি জানে না তাদের এই সম্পর্কের নাম কি। নামে মাত্রই স্বামী স্ত্রী, কবে স্বাভাবিক হবে তাদের এই সম্পর্ক, আদৌ কি ঠিক হবে? সাদি আর কিছু ভাবে না। তবে পিহুর উপর সে কোনো জোর খাটাবে না। যাক না, বৈঠাবিহীন নৌকা প্রবল স্রোতে ভেসে কত দূরই বা যাবে। সাদি না হয় নদীর পার হয়ে আটকে নেবে কোনো এক কালে। সাদি চলে যেতে পিহু সব গুছিয়ে লাইট নিভিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। যদিও জানতো কাল তার কলেজে যেতে হবে, তবে সাদি জানে এটা ভালোই হয়েছে। পিহু নিজের রুমে লাইট নিভিয়ে তলিয়ে যায় ঘুমের অতলে। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজ বেশ চকচকা সূর্য উঠেছে, রোদটাও বেশ কড়া। কলেজ মাঠে সে চেনা পরিচিত জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে পিহু আর জেরিন। হাতে অ্যাডমিট কার্ড। সামনের মাসের 12 তারিখে পরীক্ষা শুরু। হাতে মাত্র কয়েকদিন। পিহুদের থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে নাবিল। ছেলেটার চুলগুলো কেমন উস্কো খুস্কো, কেমন জানি দেখা যায়। যেদিন থেকে শুনেছে পিহু সাদির বউ, সেদিন থেকে কেমন জানি হয়ে গেছে। নাবিল ঘাড় কাত করে পিহুর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? মনকে মৃত্যুদণ্ড দিয়ে দেহের খোঁজ নিচ্ছ যে কেমন আছি? নাবিলের কথাটা যেন পিহুর বুকে গিয়ে লাগলো। সে তো নাবিলকে চেয়েছিল, তবে বিবাহ বন্ধন থেকে বের হতেও পারবে না। পুরো 20 বছরে চুক্তি করা কাবিননামায় কোনোভাবেই বের হওয়ার উপায় নেই। আর বের হওয়ার শেষ উপায় হলো সাদিকে আবার বিয়ে করা, মানে আবার একই বন্ধনে জড়িয়ে পড়া। পিহুকে বোকা বানিয়ে সাদির এই বিয়ের মতো কাজের জন্য সাদির উপরে পিহুর খুব রাগ। যদিও সাদি তার কথা রেখেছে, সেদিনের পর আর তাকে মারিনি। তবে পিহু যেদিন জেনেছে সাদির সাথে তার বিয়ে হয়েছে, সেদিন থেকে কেমন জানি সাদিকে বেশি ঘৃণা করতে শুরু করেছে ভিতরে ভিতরে। মনটাও কেমন জানি, বিবেক বলে এক, মন বলে আরেক। পিহুকে চুপ থাকতে দেখে জেরিন বলে, তাহলে পিহু চল এবার আমরা এগোই। নাবিল ভাইয়া আপনিও বাসায় যান। নাবিল পিহুর দিকে এক পলক তাকিয়ে বলে। পিহু, একটা কথা জিজ্ঞাসা করি? পিহু জিজ্ঞাসা সূচক মুখ নিয়ে পিহুর দিকে তাকাতেই নাবিল বলে ওঠে, তুমি কি সত্যি সাদি ভাইয়ের সাথে সুখে আছো? আমার কেন জানি বিশ্বাস হয় না। দেখো না, আমি সুখে নাই তোমারে ছাড়া। তুমি কিভাবে সুখে আছো আমারে ছাড়া? বলো পিহু, বলো। পিহু কিছু না বলে জেরিনের হাত ধরে হাঁটা শুরু করে মাথা নিচু করে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কিছুতেই বর্তমানকে মেনে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারছে না। বুক ফেটে কান্না আসে তার। পিহুকে চলে যেতে দেখে নাবিল কষ্টের একদলা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপরই হাসি আসছে তার। সব কেমন এলোমেলো হয়ে গেল। নাবিল ফিচেল হেসে বিড়বিড় করে বলে উঠল, তুমি ছিলে সেই ফুটন্ত গোলাপ, যাকে আমি আমার বুক পকেটে রাখার আগেই অন্য কারোর বুক পকেটে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছ। জেরিনের হাত ধরে রাস্তা অবধি এসে দুই বান্ধবী আবারও আলাদা হয়ে গেল, যার সেই নিজ নিজ গন্তব্যে। জেরিন রিক্সায় উঠতে পিহু একটা রিক্সায় উঠে পড়ল। দুজনের গন্তব্য ঠিক আগের মতো বিপরীতে, তবে এখন একটু বেশি দূরে। রিক্সা চলতে শুরু করে। মৃদু বাতাস এসে বাড়ি খায় পিহুর মুখে। কপালের সামনে থাকা ছোট্ট চুলগুলো এলোমেলো উঠতে থাকে। পিহু একবার পিছনে ফিরে তাকায়, না কেউ নেই। তবে বুকের ভিতরে খুব শূন্যতা অনুভব হচ্ছে পিহুর। খুব খারাপ লাগছে তার। মনটাও উত্তাল সমুদ্রের মতো অশান্ত। পিহুর চোখের কোণ ঘেঁষে অজান্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। পিহু হিসেব মেলাতে পারে না কি থেকে কি হয়ে গেল, কোথায় এসে জীবন থমকালো। থেমেছে তো থেমেছে, দুই নৌকার মাঝে এনে ফেলেছে। কোনোটাই পিহু যেতে পারছে না। চাইলেও বিবাহটা বিচ্ছেদ হবে না, আর চাইলেও নাবিলকে সে পাবে না। এক অসহ্য যন্ত্রণা। রিক্সা আপন গতিতে চলতে লাগলো শহরে চকচকে রাস্তা দিয়ে। পিহু আজও মানতে পারে না অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা, তবে মেনে নিতে হবে। পিহু আবারও ডুব দিল কল্পনায়। সাদি মাত্রই ঘুম থেকে উঠেছে। বাইরের পরিবেশ ঠান্ডা হলেও ঘরের ভেতরের এসি তাপমাত্রা কমানোর কারণে ঘর বেশি ঠান্ডা। ঈশানরা চলে গেছে আজ 2 দিন হলো। সাদি যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে নিজের মাঝে। আজ সকাল সকাল হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি একটা অপারেশন আছে। সাদি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে না খেয়ে শুধুমাত্র আতিয়া বেগমকে বলে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে।
আতিয়া বেগম শতবার খেয়ে যেতে বললেও সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তাড়াহুড়োর তাড়নায় ঘরে নিজের ওয়ালেট রেখে যায় সাদি। এদিকে সকাল সকাল আতিয়া বেগমের খেয়ে যা বাবা, অল্প একটু খেয়ে যা, সকাল সকাল না খেয়ে বের হতে নেই, এসব কথা শুনেই রুম থেকে বেরিয়ে আসে পিহু। চোখে মুখে এখনো ঘুমের রেশ কাটেনি। দেখে বোঝা যাচ্ছে আতিয়া বেগমের চিল্লানোর কারণে পিহুর ঘুম পালিয়েছে। পিহু করিডোরে আসতেই দেখে সাদি বেরিয়ে গেছে। পিহু মনে মনে বেশ বিরক্ত হয়। একটা মানুষকে এতবার বলার পরেও না খেয়ে যায়, তাকে এতবার কেন? দুবার বলার আগে সে খেয়ে নিবে যদি করলা ভাজি না হয়। ইদানিং পিহুর করলা জিনিসটা সবার উপরের অপছন্দের তালিকায় অন্যতম। পিহু সিঁড়ির দিকে যেতে গিয়েও কিছু একটা ভেবে সাদির রুমে চলে আসে। কি মনে করে আসলো জানে না, তবে রুম অন্ধকার দেখে চোখে মুখে বিরক্তির রেশ চলে আসে। পিহু ঘরের ভিতরে এসে জানালার পর্দা সরাতে চকচকে আলো ঘরের ভিতর প্রবেশ করে। পিহু পিছু ঘুরতেই চোখ যায় সাদির বেডসাইড টেবিলের উপরে রাখা ওয়ালেটের উপর। ওয়ালেটের নিচে দুটো খাম ভাঁজ করা ফ্ল্যাশ। পিহু সেদিকে না তাকিয়ে চলে যেতে গিয়েও কৌতূহল হয়ে বিছানার পাশে গিয়ে বসে। সাদির ওয়ালেট উঁচু করে খাম দুটো উঁচু করে হাতে নেয়। সপ্তদশী পিহুর মনে তখন প্রখর কৌতূহল বাসা বাঁধে খাম খোলার। যদিও জানে এতে সাদির কোনো গুরুত্বপূর্ণ কাগজ আছে, তবুও খোলার ইচ্ছা তাকে চেয়ে ফেলে। পিহু প্রথম খামটা খুলতে দেখতে পায় তার সেই সিগনেচার করা পেপারটি। সাথে সাথে পিহুর কপাল কুঁচকে যায়। এক মনে পিহু ভেবে ওঠে, আচ্ছা এটা এখানে কেন? পিহুর কৌতূহলী মন দ্বিতীয় খামটা খুলে দেখতে চায়। পিহু খুলতে বেশ অবাক হয়। সাথে সাথে পায়ের নিচের মাটি সরে যায় পিহুর। মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে। দ্বিতীয় খামে একটা দলিল বললে ভুল হবে, বিয়ের রেজিস্ট্রি পেপার। আর কনের জায়গায় পিহু স্বয়ং নিজে, আর বরের জায়গায় সাদির একটা ছবি। দুজনের সিগনেচারই করা আছে। পিহু ঘামতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে এলোমেলোভাবে। ঠিক তখনই দরজা দিয়ে রুমে প্রবেশ করে সাদি। মূলত ওয়ালেট আর এই খাম দুটোই নিতে এসেছিল সে। পিহু পুরো কাগজটা পড়তে পারে না। সাদি এসে পিহুকে পিছন থেকে ডাকতে পিহু চমকে উঠে দাঁড়ায়। ফলে সাথে সাথে হাতে থাকা কাবিননামা হাত ফসকে পড়ে যায়। সাদি সেদিকে একবার তাকিয়ে বুঝতে পারে এটা কিসের কাগজ। তবে এখন তার সময় নেই, হসপিটালে পৌঁছাতে হবে, বেশি টাইম নেই। মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে যে ভয় নিয়ে, আজ সেটাই পরিপূর্ণ হয়ে গেল। সাদি পিহুর থেকে এই কাগজ লুকানোর জন্যই মূলত আলমারি থেকে বের করেছিল, হসপিটালের কেবিনে রাখবে বলে। সাদি জানতো পিহু এতে খুব রেগে যাবে, আর হলো তাই। সাদি কাগজ থেকে মুখ উঁচিয়ে পিহুর মুখের দিকে তাকাতেই ঠাস করে একটা চর পড়ল সাদির গালে। সাদি প্রায় হতভম্ব হয়ে গেছে পিহুর এমন চরের কারণে। সাদি অবাক হওয়া চোখে পিহুর দিকে পুনরায় তাকাতে পিহু প্রচন্ড রেগে সাদির কলার চেপে ধরে বলে ওঠে, এগুলা কি কি করলেন আপনি আমার সাথে? সাদি যেন মুখের ভাষা হারিয়েছে। যে ভয়টা সে পেয়েছিল সেই ভয়টা বাস্তবায়িত হয়েছে। তবে পিহুর এমন রূপ সাদির কল্পনায় ছিল না। সাদিকে চুপ থাকতে দেখে পিহু দ্বিগুণ রেগে সাদির কলার ঝাঁকিয়ে বলে ওঠে, বেঈমান, আমার সরলতার সুযোগ নিতে আপনার লজ্জা করলো না? ছি, কিভাবে পারলেন আপনি? সাদি দেয়ালে থাকা ঘড়ির দিকে এক পলক তাকায়। মোবাইল ভাইব্রেট হচ্ছে তার, এর মানে হসপিটাল থেকে কল আসছে। এদিকে পিহুকে কি বলবে খুঁজে পাচ্ছে না। বকার কিছু নেই। সে যেটা করেছে সেটা পিহু কখনোই মানবে না সহজে, এটা সাদি জানে। সাদিকে অন্যমনস্ক দেখে পিহু সাদির বুকে এক হাত দিয়ে ধাক্কা দিতে সাদি নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার কলার ছাড় পিহু, আমার তার আছে। আগে আমার প্রশ্নের উত্তর দেন। এতটা অমানুষ কিভাবে হলেন আপনি? পিহু, কি হচ্ছে? কি পাইছেন আমাকে? আমার সরলতার সুযোগ নিয়ে কি করলেন এটা? বিশ্বাসঘাতক বেঈমান। মির্জাফরও আপনার যে ভালো ছিল। ছি। পিহু আমাকে ছাড়, আমার হসপিটালে যেতে হবে, একজনের জীবন বাঁচিয়ে আছে, ইমার্জেন্সি যেতে হবে, ছাড়। আমার জীবন নষ্ট করে আর একজনের জীবন বাঁচাতে যাবেন? লজ্জা করে না আপনার? লাস্টবার বলছি কলার ছাড়, আমাকে যেতে দে। ভালো হবে না কিন্তু, আমি ফিরে এসে সব বলবো। কি বলবেন আপনি? বিশ্বাসঘাতক জানোয়ার। সাদির রাগের মাত্রা যেন ছাড়িয়ে গেল এক ঝটকায়। পিহুকে নিজের থেকে ছাড়িয়ে ফেললো। পিহু কিছু দূরে সরে গেল টাল সামলাতে না পেরে। সাদি মেঝে থেকে কাগজটা তুলে ভাঁজ করে পকেটে পুড়তে নিয়ে বের হতে যাবে, তখনই পিহু আবারও পেছন থেকে ঠাস করে কাগজটা টেনে নিয়ে টুকরো টুকরো করে ফেললে দিল নিমিষে। সাদি পিছনে ঘুরে এক পলক সেদিকে তাকালো। ইতিমধ্যে আতিয়া বেগম সাদির দরজায় এসে দাঁড়িয়েছেন। তিনি মূলত পিহুর চিল্লানোর আওয়াজ শুনে এসেছিল এখানে। মনে করেছিল সাদি তাকে আবারও মেরেছে, তবে এসে এখনো বুঝে উঠতে পারেনি কি হয়েছে। আতিয়া বেগমের সামনে সাদি পিহুর গালে ঠাস ঠাস করে পরপর কয়েকটা চর বসায়। চরগুলো এত জোরে পিহুর গালে লাগে যে সাথে সাথে পাচাঙ্গুলে ছাপ বসে যায়। সাদি রাগে গর্জে বলে ওঠে, এটা তুই কি করলি? পিহু চোখে পানি নিয়ে গালে হাত দেওয়া অবস্থায়ও রাগী কণ্ঠে বলে, যা করেছি ভালো করেছি। কেন করলেন আপনি এমন?
আমার জীবনটা ধ্বংস করে দিলেন একেবারে। ছি। সাদি ঠাস করে আবারও পিহুর গালে চড় মারে। এবার পিহু কেঁদে ফেলে, কষ্টে বুক ফেটে কান্না এলো তার। সাদি পিহুর চোয়াল শক্ত করে চেপে ধরে। আতিয়া বেগম নিজেই কেঁপে উঠছেন। সাদি গর্জে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় আমার সাথে মুখে মুখে তর্ক করার? কি বললি তুই? বিশ্বাসঘাতকতা করেছি আমি? হ্যাঁ, আমি করেছি। তোর কি? আমার যা ইচ্ছে তাই করব। তোর এটা ভাবার সাহস কি করে হলো? ছোট থেকে যে গাছ আমি যত্ন করে বড় করলাম, আর সেই গাছের ফল অন্যজন ভোগ করবে? তোর বিয়ে করেছি, তুই আমার বউ। শেষ মানবি কি মানবি না তা তোর ব্যাপার। সাদি আর কিছু বলতে পারল না। তার আগে তার গালে ঠাস করে জোরে চড়ের আঘাতে শব্দ হলো। সাদির সাথে সাথে পিহুরও চোখ বড় বড় হয়ে গেছে। সাদি অবাক হয়ে বলে উঠল। তুমি এখানে? সাদি অবাক হয়ে আতিয়া বেগমের দিকে তাকিয়ে আছে। এই প্রথম আতিয়া বেগমের হাতে এমন চড় খেলো। সাদি যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সাদি কিছুই বলতে যাবে তার আগে আতিয়া বেগম কঠিন গলায় বলে উঠল, কি করলি তুই এটা? কেন করলি এমন? বিবেকে বাধে নাই এমন একটা কাজ করতে তোর? সাদি চুপ থাকলো না। এই প্রথম সেও মায়ের মুখের উপর কথা বলল। রাগী কণ্ঠে বলে উঠল, কি করেছে? ওকে আমি বিয়ে করেছি, বউ হিসেবে গ্রহণ করেছে, এতে কি বল আছে? ভুল নেই মানে? মেয়েটার অনুমতি ছাড়া ওকে বোকা বানিয়ে তুই বিয়ে করেছিস। প্রথমত, আম্মু তুমি কিছু জানো না, আর দ্বিতীয়ত আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আতিয়া বেগম ছেলের এমন ভাবলেশীন কথায় চটে গেলেন বেশ। চোখ মুখ শক্ত করে নিলেন। কান্নারত পিহুকে বুকের সাথে জড়িয়ে নিল মমতার সাথে। তারপর সাদির উদ্দেশ্য বলে উঠল, তোর আব্বু জানলে তোকে ছেড়ে কথা বলবে না। একবার তো ভুল করেছিস, আবার আরেক ভুল করেছিস। তোর কি বিবেক নেই? ভেবে পাচ্ছি না আমি। তোর আব্বু তোরে বাড়ি থেকে বের করে দিবে একেবারে। মায়ের কথার পিঠে কিছু বলার ইচ্ছে না থাকলেও সাদিয়া চুপ রইল না। সব তো ফাঁস হয়ে গেল। তাহলে একটু খারাপ হলে ক্ষতি কি? এই খারাপের মধ্যে সত্যি প্রকাশ হলো। সাদি রাগী কণ্ঠে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।